তো তোমরা সবাই শুনতে পাচ্ছ? দেখো, তো আজ আমরা আমাদের যে ক্লাসটি কন্টিনিউ চলছে, জিকে ক্লাসে আমরা হিস্ট্রি এবং জিওগ্রাফি এই দুটো পার্ট আমরা কমপ্লিট করেছি। আজকে একটা নতুন টপিক আমাদের শুরু হচ্ছে জিকে থেকে, সেটা রাষ্ট্রবিজ্ঞান বা যেটাকে আমরা পলিটিক্যাল সায়েন্স বা ইন্ডিয়ান পলিটিক্সও আমরা বলে থাকি। তো এই বিষয়টা আজকে আমরা ভালো করে থিওরিও জানবো এবং সেই সাথে আমরা এখান থেকে সাজেস্টিভ ভাবে কিছু এমসিকিউ রেখেছি, সেই এমসিকিউ গুলো আমরা দেখব। আর তার সাথে তোমরা জানো যে ক্লাসের শেষে যেভাবে তোমাদের গ্রুপে আমরা মক টেস্ট দিয়ে থাকি, এবং সেই মক টেস্টও আজকে তোমাদেরকে দেওয়া হবে, তোমরা ক্লাসের পরে সাবমিট করবে, ঠিক আছে? তোমাদেরকে আমি বলে দিচ্ছি, দেখো প্রত্যেকটা জিনিস তোমাদের খুব ছোট ছোট ভাবে অধ্যায় ভিত্তিক করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমরা জানো যে ইন্ডিয়ান পলিটিক্স এটা একটা ছোট মানে নয়, অনেক বড় জিনিস, কিন্তু যতটা তোমাদের লাগবে সেই রকম ভাবেই আমরা করে দিয়েছি আর কি। এক মিনিট। তো চলো তাহলে আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আমরা বেশি দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি। তো রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স এটা এমন একটি বিষয় যে বিষয়ে আমরা আমাদের আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের সংবিধান এবং আমাদের সংবিধানের যে সমস্ত নিয়মকানুন রয়েছে বা বিভিন্ন রকম যে আর্টিকেলস রয়েছে, এইগুলো আমাদেরকে জানতে সাহায্য করে, ঠিক আছে? তো এমন একটা বিষয় যেটা আমাদের পড়াটা খুবই বাঞ্ছনীয় বা প্রাসঙ্গিক। এবার দেখো, আমরা যেহেতু কম্পিটিটিভ এর জন্য স্টাডি করছি, তাহলে আমাদের যতটুকু লাগবে একটা কম্পিটিটিভ পড়তে গেলে বা একটা কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে, সেইটুকুই আমরা ফোকাস করব। তো ফার্স্ট যেটা আমরা রেখেছি অধ্যায় 1-এ, ভারতীয় সংবিধানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তার প্রস্তুতি। দেখো, আমরা সবাই জানি যে আমাদের ভারতে বিভিন্ন বহিরাগত শক্তির আগমন ঘটেছিল, যার কারণে আমরা নিঃস্ব হয়ে পড়েছিলাম। তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিজনেসের নাম করে এসেছিল এবং তারা এখানে প্রায় 250 বছর এখানে অধিকার ফলিয়েছিল আর কি, শোষণ করে আমাদের থেকে সমস্ত জিনিস নিয়ে পালিয়ে গেছিল। এবারে তার পরবর্তীকালে স্বাধীনতা লাভ করার পরে সংবিধানের যে ঐতিহাসিক প্রেক্ষাপট বা তার প্রস্তুতি কেমন ছিল, সেই জিনিসটা আমরা চ্যাপ্টার 1-এ মনোনিবেশ করব। তো দেখো, এখানে ভারতের সংবিধান একদিনে তৈরি হয়নি, সেটা তোমরা জানো। ব্রিটিশ আমলের বিভিন্ন আইনের বিবর্তন করে আমরা তৈরি করেছি, এবং সংবিধান সভা যেটা 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে একটি কমিটি গঠিত হয়, মানে যেটাকে আমরা ক্যাবিনেট মিশন বলি। তো তার প্রথম যে বৈঠকটা হয় 1946-এর 9 ডিসেম্বর, এবং যিনি সভাপতিত্ব করেছিলেন তিনি অস্থায়ী সভাপতি ডক্টর সচিন্দানন্দ সিনহা, এবং স্থায়ী সভাপতি এলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ 11 ডিসেম্বর 1946-এ আর কি, ঠিক আছে? মানে 9 ডিসেম্বরের পরে দুদিন পরে 11 ডিসেম্বরে এটা স্থায়ী সভাপতি নির্ধারণ করা হয়। দিয়ে তারপরে দেখো ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি তৈরি করা হয়। এই ড্রাফটিং কমিটিতে মানে যেটা গঠিত করা হয় সেটা 1947 সালে দেখো 29 আগস্ট, আমরা 15 আগস্ট মানে স্বাধীনতা লাভ করেছি 1947 সালে, তাহলে 29 আগস্ট হচ্ছে কি আমরা এই ড্রাফটিং কমিটি তৈরি করি। এবং সেই ড্রাফটিং কমিটিতে যিনি সভাপতি বা যাকে চয়ন করা হয় বা যাকে আমরা নির্ধারণ করি, তার নাম কি ডক্টর বি.আর. আম্বেদকর। এবং যেহেতু সভাপতি প্লাস তিনি আমাদের সংবিধান নির্মাণ কার্যর প্রধান ভূমিকা পালন করেছিলেন, তার জন্য তাকে আমরা সংবিধানের জনক উপাধি আমরা দিয়ে থাকি। ওকে, ভালো করে শুনবে। এবার দেখো, গৃহীত কার্যকরটা কবে থেকে হয়েছে। এবার দেখো, আমাদের তো 1947-এ 29 আগস্ট ড্রাফটিং কমিটি তৈরি হলো। এবারে তারপরে বিভিন্ন কমিটি তারা কি করে না, বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন সংবিধান পড়াশোনা করার পরে তৈরি করা শুরু করে, এবং সেটা গৃহীত এবং কার্যকরটা দেখো 26 নভেম্বর 1949 সালে তোমার গৃহীত হয় সংবিধানটা, আর 26 জানুয়ারি 1950 সালে সেটা কার্যকর করা হয়। ওকে, দেখো যারা যারা তোমরা আপাতত এখন পর্যন্ত ক্লাস জয়েন করেছো, দেখো তাহলে এই যে জিনিসটা আমি যতটা পড়ালাম, এই জায়গা থেকে তোমাদেরকে মনে হচ্ছে যে এক্সট্রা কোনো মানে উল্টো পাল্টা জিনিস দেওয়া আছে? তোমরা বলো, যতটুকু লাগবে ততটুকুই দেওয়া আছে। দেখো, এই যে লাইনটা আমি বললাম, এই লাইন থেকেই কোশ্চেন হয় যে কবে সংবিধান গৃহীত হয়েছিল এবং কবে সেটা কার্যকর করা হয়েছিল। এই দুটোর মধ্যে একটা কনফিউশন থাকে, প্রশ্ন আসে বারবার করে।
তাই না? তাহলে মনে রাখবে যারা যারা 26 নম্বরে আছো সবাই চেষ্টা করো যে উত্তরগুলো করার জন্য। ফার্স্ট কোশ্চেন বলছে যে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, ন্যাশনাল এমার্জেন্সি। এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা কিন্তু হামেশাই পরীক্ষায় আসে। তোমরা কিন্তু সবাই উত্তর করার চেষ্টা করো, তাই না? আমাদের যে রাষ্ট্রপতি তিনি জরুরিকালীন অবস্থায় মানে কি করতে পারেন না, তিনি কিন্তু হচ্ছে কি তোমার রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন, ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করতে পারেন। তো সেটা হচ্ছে কি আমরা কত নম্বর ধারাতে হচ্ছে কি এটা পাই আর কি, বলো সবাই বলো। তাহলে কি হবে, অপশান কোনটা হবে গো? 352, তাই তো? 352 নম্বর ধারা, একদম ঠিক বলেছো, অপশান এ 352 নম্বর ধারা। ওকে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 2, বলেছে যে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? দেখো আমি কিন্তু পড়িয়েছি, তাই না? আমি কিন্তু পড়িয়েছি। তাহলে কি হবে, স্থায়ী হলেন রাজেন্দ্র প্রসাদ, এটি স্থায়ী। অস্থায়ী কি হবে, ডক্টর সচিদানন্দ সিনহা, তাই না? অপশান সি যারা যারা বলেছে একদম সঠিক উত্তর, তাই না? অপশান সি। ওকে, যারা যারা ক্লাস করছো সবাই বলো, চেষ্টা করো, ঠিক আছে? ভুল হতে পারে, আমি তো বলে দিচ্ছি উত্তর। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 3, বলছে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে প্রবর্তিত হয়? পশ্চিমবঙ্গ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে প্রবর্তিত হয়? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বলো। তাহলে এটা কি হবে গো, এটা হচ্ছে রাজস্থান। যারা যারা বলেছে অপশান বি তারাই সঠিক উত্তর বলেছো, রাজস্থান। ওকে, চলো কোশ্চেন নাম্বার 4, ভারতীয় সংবিধানের কোন অংশকে এই যে ম্যাগনা কার্টা আমরা বলে থাকি? প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, চতুর্থ অংশ। ভারতের সংবিধানের কোন অংশকে আমরা ম্যাগনা কার্টা বলে থাকি? তাহলে কি বলেছি, কি বলেছি আমরা? এটা কিন্তু পড়ানোর সময় বলেছি আমি। তাহলে কি হবে, তৃতীয় অংশ, তাই না? তৃতীয় অংশকে আমরা ম্যাগনা কার্টা বলি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 5, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? রাজ্যসভা, তাই না? রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম 30 বছর বয়স লাগবে, তাই না? 30 বছর বয়স, তাই না? 30 বছর বয়স হচ্ছে ন্যূনতম লাগবে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 6, এটা তো তোমরা একটু আগেই তো বললাম পারবে তোমরা। দলত্যাগ বিরোধী আইন, যেটাকে বলে যে অ্যান্টি ডিফেকশন ল, সংবিধানের কোন তফসিলের অন্তর্ভুক্ত? তাই না? সংবিধানের কোন তফসিলের অন্তর্ভুক্ত? এটা কি হবে, অপশান সি হবে, 10ম তফসিল, 10ম, তাই না? দেখতে পাচ্ছি যে মধুমিতা এবং তোমার ইসমত তারা বেগম, তারা কিন্তু দুজন কিন্তু ঠিক বলেছে। চলো কোশ্চেন নাম্বার 7, স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? আমাদের যে স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? তাহলে স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন কে? একদম ডক্টর বি আর আম্বেদকর, তাই না? ডক্টর বি আর আম্বেদকর। চলো কোশ্চেন নাম্বার, না জন মাথায় হবে না কৌশিক, ডক্টর বি আর আম্বেদকরই হবে, তাই না? অপশান সি। চলো কোশ্চেন নাম্বার 8, সংবিধানের কোন সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয়? এটা কিন্তু তোমরা পারবে, আমি বহুবারই তোমাদেরকে প্র্যাকটিস করিয়েছি। এটা বলা হয় 42তম সংশোধনী, তাই না? অপশান বি, 42তম সংশোধনী। চলো কোশ্চেন নাম্বার 9, অর্থ বিল কেবলমাত্র কোথায় পেশ করা হয়? তাই না? রাজ্যসভা, লোকসভা, সুপ্রিম কোর্ট নাকি রাষ্ট্রপতি বিচারালয়? অর্থ বিল, অর্থ বিল আমরা হচ্ছে লোকসভাতে প্রেস করি, তাই না? লোকসভা হবে, অপশান বি। চলো লাস্ট কোশ্চেন আজকে, বলছে দেখো যে ভারতের সুপ্রিম কোর্টের বিচারকদের কে নিয়োগ করেন? তাই না? সুপ্রিম কোর্টের যে বিচারক, ওকে, তাকে নিয়োগ করেন কে? তাকে নিযুক্ত করেন কে? তাকে রাষ্ট্রপতিই করতে পারেন একমাত্র, তাই না? তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাষ্ট্রপতি দ্বারা সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হন। ঠিক আছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তাহলে আমি বেশি কোশ্চেন করালাম না, কারণ তোমাদেরকে দেবো বলে। ঠিক আছে, তাহলে একটু পরেই তোমাদের গ্রুপে দেখবে একটা মক টেস্টের লিঙ্ক চলে যাবে, তোমরা কিন্তু সবাই সাবমিট করবে। আর আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো বলো, তাই না? এইটুকুই যেটা তোমাদেরকে দেওয়া হবে, এটাই হচ্ছে কি তোমাদের পুরো রাষ্ট্রবিজ্ঞানের হচ্ছে কি নোটস, ঠিক আছে? পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে? কেমন লাগলো বলো, তোমাদের একটু জানাও, তোমরা তোমাদের ফিডব্যাক নিতে হবে, তাই না? কারণ আলটিমেট হচ্ছে কি আমরা ইতিহাস শেষ করে, ভূগোল শেষ করে আমরা পলিটিক্যাল সায়েন্সে আজকে শেষ করলাম। তো এইভাবে বাকি জিনিসগুলো তো হচ্ছে, তো একটু তোমাদেরকে ফিডব্যাক নিয়ে নিই
যে এইভাবেই চলবে তো, নাকি যেভাবে করানো হচ্ছে এইভাবেই চলবে, নাকি তোমাদেরকে আর কিছু লাগবে বলো? ইসমত তারা বেগম বলছে ঠিক আছে, বাকিরা বলো তোমরা, তোমাদের ওপিনিয়ন জানাও, তোমাদের ওপিনিয়ন জানাও যে ঠিক আছে তো, এইভাবেই চলবে তো। প্রত্যয় কি বলছো বলো, প্রত্যয়? কৌশিক বলছে ভালো, ঠিক আছে। বাকিরা? যাই হোক, তাহলে এরকমই চলবে, তাই তো, তাতে কোনো সমস্যা নেই। চলো তাহলে আপাতত হচ্ছে কি আমরা এখানে ক্লাসটা শেষ করলাম, পরে ক্লাসে আবার দেখা হচ্ছে, কিন্তু ভালো করে তোমরা পড়বে, হ্যাঁ, এটা ভালো করে পড়বে, ঠিক আছে।